আজকে রাজ্য সরকার এবং এসএসসি তাদের বক্তব্য রেখেছে এবং সারাদিন ধরে কিন্তু এই মামলার শুনানি চলেছে এবং সেই মামলায় খুব স্পষ্টভাবেই রাজ্য সরকার এবং এসএসসি কিন্তু টেন্টেডদের হয়ে সওয়াল করেছে এবং বলেছে টেন্টেডদের যাতে পার্টিসিপেট করতে দেওয়া হয় তার জন্য কিন্তু জজ সাহেবের কাছে বিভিন্ন জাজমেন্ট, বিভিন্ন তাদের আর্গুমেন্ট, তাদের যুক্তি সেগুলো প্লেস করেছে। টেন্টেড ক্যান্ডিডেট রয়েছে, টেন্টেড ক্যান্ডিডেটের সংখ্যা 1801, মানে হচ্ছে 9, 10 এবং 11, 12 দুটো সিলেকশন প্রসেস মিলিয়ে টেন্টেডের সংখ্যা বলেছেন 1801। খুব আশ্চর্যজনক, কারণ কি সুপ্রিম কোর্টের কাছে যখন এই এসএসসি এই অথরিটি যখন অ্যাপিয়ার করেছিল তারা কিন্তু অন্য তথ্য দিয়েছিল, তারা কিন্তু সেই সংখ্যার পরিমাণ আরো বেশি বলেছিল। নতুন যে নিয়োগ প্রক্রিয়া সেখানে কিন্তু এজ রিল্যাক্সেশন পাওয়ার যোগ্য এবং তাদের কিন্তু এজ রিল্যাক্সেশন দেওয়ার কথাও বলেছে, কিন্তু এসএসসি তাদেরকে কিন্তু কোনো এজ রিল্যাক্সেশন দেয়নি। তারা যারা ধরুন 40-এর ওপর পার করে গেছে বা যার যা নির্ধারিত বয়স আছে আপার লিমিট, সেইগুলো কিন্তু পার করে যাওয়ার পরে তারা কিন্তু আর ফর্ম ফিল আপ করতে পারছে। সিঙ্গেল বেঞ্চের পরে ডিভিশন বেঞ্চে এসএসসি নোটিফিকেশন নিয়ে মামলা হলো, এই বিষয়টাই কি হলো আদালতে এবং শেষ অবধি কোথায় এসে দাঁড়ালো গোটা বিষয়টা? দেখুন, সিঙ্গেল বেঞ্চে যে রায়টা দিয়েছিল সেই রায়ে বলা ছিল যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদেরকে বাদ দিয়ে এসএসসি তার নোটিফিকেশন অনুযায়ী প্রসিড করতে পারে সিলেকশন প্রসেস। যে নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছিল সেই নির্দেশ অনুযায়ী প্রসিড করবে এবং সুপ্রিম কোর্টের যে টাইম লিমিটটা বাধা ছিল সেই টাইম লিমিটের মধ্যে কমপ্লিট করবে। সিঙ্গেল বেঞ্চে যখন এই নোটিফিকেশন চ্যালেঞ্জ করে মামলাগুলি হয় তখন কিন্তু সিঙ্গেল বেঞ্চ এই রায় প্রদান করে। স্বাভাবিকভাবেই এখানে দুপক্ষ এগ্রিভড হয়েছে, যেমন রাজ্য সরকার এবং এসএসসি এবং রাজ্য সরকার এগ্রিভড হয়েছে। কেন? কারণ আনটেন্টেড ক্যান্ডিডেটদের হয়ে তাদের মনে হয়েছে আনটেন্টেড ক্যান্ডিডেটরা এই সিলেকশন প্রসেসে পার্টিসিপেট করতে পারে এবং সেই জন্য তারা একটা অ্যাপিল ফাইল করেছে এবং সেটি আজকে ডিভিশন বেঞ্চে শুনানির জন্য ছিল। রাজ্যের করা অ্যাপিলটাও এবং এসএসসির করা অ্যাপিলটাও কিন্তু শুনানির জন্য ছিল। এবং আরেকটি মামলা ছিল যেখানে ক্যান্ডিডেটরা যারা ধরুন 16 সালে সিলেকশন প্রসেসে পার্টিসিপেট করেছিল তারা কিন্তু এগ্রিভড হয়েছে, কারণ তাদের যে সুপ্রিম কোর্ট নির্দেশ অনুযায়ী যেভাবে সিলেকশন প্রসেসটা কন্ডাক্ট করা উচিত ছিল সেই অনুযায়ী কন্ডাক্ট হয়নি। তাদের বক্তব্য হচ্ছে যে 16 সালের যে সিলেকশন প্রসেসের রুলটি ছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্ট কিন্তু বলেছে সেই রুলগুলোকে ফলো করার জন্য, এবং এসএসসি কে বলেছে সেই রুলগুলো ফলো করার ক্ষেত্রে যে ডিসিশনগুলো নেওয়ার, যে পলিসি ডিসিশনগুলো নেওয়ার সেগুলো নেওয়ার জন্য। কিন্তু আমরা কি দেখলাম, পরবর্তীতে এসএসসি এবং রাজ্য সরকার নতুন একটি রুল আনলো রাজ্য সরকার এবং সেই রুলকে ফলো করে এসএসসি একটা নোটিফিকেশন দিল এবং সুপ্রিম কোর্টের নির্দেশে আরো কয়েকটি নির্দেশ ছিল, সেখানে স্পষ্টত বলে দেওয়া হয়েছিল যে ডিক্লেয়ার যে ভ্যাকেন্সি ছিল 16 সালের সিলেকশন প্রসেসে সেই ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সির ওপরই কিন্তু নিয়োগ করার কথা বলেছিল, ফ্রেশ যে নিয়োগ করার কথা। এছাড়াও যাদের 16 সালে সিলেকশন প্রসেসের পার্টিসিপেট করেছিল সেই আনটেন্টেড ক্যান্ডিডেট যারা রয়েছে তারা কিন্তু এই নতুন যে নিয়োগ প্রক্রিয়া সেখানে কিন্তু এজ রিল্যাক্সেশন পাওয়ার যোগ্য এবং তাদের কিন্তু এজ রিল্যাক্সেশন দেওয়ার কথাও বলেছে, কিন্তু এসএসসি তাদেরকে কিন্তু কোনো এজ রিল্যাক্সেশন দেয়নি। তারা যারা ধরুন 40-এর ওপর পার করে গেছে বা যার যা নির্ধারিত বয়স আছে আপার লিমিট, সেইগুলো কিন্তু পার করে যাওয়ার পরে তারা কিন্তু আর ফর্ম ফিল আপ করতে পারছে না। তারা যখনই ওই জায়গাটায় সিলেক্ট করছে, এজ রিল্যাক্সেশনের যে জায়গাটা দেওয়া হয়েছে ফর্ম ফিল আপের সময়, যখনই তারা সিলেক্ট করছে সেখানে দেখা যাচ্ছে যে রোল নাম্বার ইজ নট ভ্যালিড বলছে যে সেই এজ রিল্যাক্সেশন পাওয়ার যোগ্য নয় বলে তাদেরকে দেখিয়ে দিচ্ছে, কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে তারা কিন্তু এজ রিল্যাক্সেশন পাওয়ার যোগ্য। স্বাভাবিকভাবেই তারা এগ্রিভড হয়েছে এবং তারা সেই অ্যাপিল করেছে এবং সেটি কিন্তু ডিভিশন বেঞ্চে শুনানির জন্য ছিল। আজকে রাজ্য সরকার এবং এসএসসি তাদের বক্তব্য রেখেছে এবং সারাদিন ধরে কিন্তু এই মামলার শুনানি চলেছে এবং সেই মামলায় খুব স্পষ্টভাবেই রাজ্য সরকার এবং এসএসসি কিন্তু টেন্টেডদের হয়ে সওয়াল করেছে এবং বলেছে টেন্টেডদের যাতে পার্টিসিপেট করতে দেওয়া হয় তার জন্য কিন্তু জজ সাহেবের কাছে বিভিন্ন জাজমেন্ট, বিভিন্ন তাদের আর্গুমেন্ট, তাদের যুক্তি সেগুলো প্লেস করেছে। খুব আশ্চর্যজনক হলেও রাজ্য সরকারের কিন্তু এগ্রিভড হওয়ার কথা নয়, এসএসসিরও কিন্তু এগ্রিভড হওয়ার কথা নয়,
যদি কোনো টেন্টেড ক্যান্ডিডেট সুযোগ না পায়, কিন্তু এক্ষেত্রে টেন্টেড ক্যান্ডিডেটরা সুযোগ না পেলে তারা এগ্রিভড হয়েছে মনে করেছে এবং তারা ডিভিশন বেঞ্চে তাদের আর্গুমেন্ট রেখেছে যাতে ডিভিশন বেঞ্চ ওই টেন্টেড ক্যান্ডিডেটগুলোকে অ্যালাউ করে। খুব আশ্চর্যজনক একটি তথ্য আজকে যখন শুনানি চলছিল তখন এসএসসির তরফ থেকে দেওয়া হয়, সেখানে বলা হয়েছে যে যারা টেন্টেড ক্যান্ডিডেট রয়েছে, টেন্টেড ক্যান্ডিডেটের সংখ্যা 1801, মানে হচ্ছে 9, 10 এবং 11, 12 দুটো সিলেকশন প্রসেস মিলিয়ে টেন্টেডের সংখ্যা বলেছেন 1801। খুব আশ্চর্যজনক, কারণ কি সুপ্রিম কোর্টের কাছে যখন এই এসএসসি এই অথরিটি যখন অ্যাপিয়ার করেছিল তারা কিন্তু অন্য তথ্য দিয়েছিল, তারা কিন্তু সেই সংখ্যার পরিমাণ আরো বেশি বলেছিল। 4টে সিলেকশন প্রসেস নিয়ে 6275 মতন একটি সংখ্যা তারা কিন্তু বলেছিল। এবং সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট 3 তারিখের যে জাজমেন্ট, 3রা এপ্রিল 2025-এর যে জাজমেন্ট, সেখানে কিন্তু আপনি যদি প্যারাগ্রাফ নাম্বার 24 থেকে 27 পর্যন্ত দেখেন, সেখানে কিন্তু খুব স্পষ্টতই বলে দিয়েছে যে এসএসসি সেই টেন্টেডদের বা ইল্লিগাল অ্যাপয়েন্টিদের সংখ্যা কত বলে অ্যাকনলেজ করেছে। তারপরেও হঠাৎ করে দেখা গেল সেই টেন্টেডদের সংখ্যা এতটা কমে গেল। কিসের ভিত্তিতে এটা হলো সেটা কিন্তু আজ পর্যন্ত এখনো পর্যন্ত কিন্তু সেটা এখনো প্রকাশ করেনি। কারণ এখানে সমস্যা হচ্ছে টেন্টেডদের নিয়ে, অথচ টেন্টেড কারা সেই লিস্ট কিন্তু এখনো পর্যন্ত কমিশন বলুন বা স্টেটের তরফ থেকে বা বোর্ডের তরফ থেকে, যে কোনো অথরিটির তরফ থেকে কিন্তু সেই ইনিশিয়েটিভ নেওয়া হয়নি যে টেন্টেডদের লিস্ট এবং আনটেন্টেডদের লিস্ট প্রকাশ করা হবে। খুব স্বাভাবিকভাবেই এটি একটি ধোঁয়াশার মধ্যে রেখে দেওয়া হয়েছে সাধারণ যারা ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে, এবং তারা সুযোগ পেলেই, কারণ এই যে আগের নিয়োগটি বাতিল হলো 16 সালের সিলেকশন প্রসেসে যে নিয়োগ বাতিল হলে ঘোষণা হলো, সেটা কিন্তু একমাত্র কারণ ছিল হচ্ছে দুর্নীতি। এবং এই যে নতুন রুল ফ্রেম হলো, সেই রুল ফ্রেমের বদলে যে মার্কস ডিভিশন চেঞ্জ হলো, তার ফলে কিন্তু দুর্নীতির পথ আরো কিছুটা প্রশস্ত হবে। খুব স্বাভাবিকভাবেই যারা ক্যান্ডিডেট রয়েছে তারা এগ্রিভড হয়েছে এবং তারা সিঙ্গেল বেঞ্চে, যেহেতু তাদের এই যে তাদের দাবিগুলো ছিল বা ধরুন তাদের প্রেয়ারগুলো ছিল, সব প্রেয়ারের যেহেতু মান্যতা দেওয়া হয়নি, কিছু প্রেয়ার মান্যতা দিয়েছে, যেমন তারা বলেছিল টেন্টেডদের বাদ দেওয়ার কথা, সেটা সিঙ্গেল বেঞ্চ কিন্তু তাদের পক্ষে রায় দিয়েছে। বাকি যে আরো পয়েন্টগুলো ছিল সেগুলো কিন্তু সিঙ্গেল বেঞ্চ তাদের পক্ষে রায় দেয়নি। স্বাভাবিকভাবেই তারা এগ্রিভড হয়েছে এবং ডিভিশন বেঞ্চে মামলা করেছে। আশা করি সেই মামলা তাড়াতাড়ি নিষ্পত্তি হবে এবং তাদের পক্ষে রায় হবে। 9 জুলাই বুধবার এই মামলার শুনানি হলো, এরপরে এখন অবস্থান কি আছে? মানে যারা চাইছেন যে 10 নম্বরের বিষয়টা বা এজ রিল্যাক্সেশনের বিষয়টা উঠে আসুক বা সমাধান হোক তাদের দাবি অনুযায়ী, প্রে অনুযায়ী, এরপরে মানে 10ই জুলাই মামলা শুনানি রয়েছে আবার, মানে আজকের দিন অবধি কি অবস্থানে রয়েছে? দেখুন, আজকের দিন পর্যন্ত যেহেতু কোনো স্টে নেই এবং সিঙ্গেল বেঞ্চ খুব স্পষ্টতই বলে দিয়েছে যে যারা টেন্টেড ক্যান্ডিডেট তারা এই সিলেকশন প্রসেসে পার্টিসিপেট করতে পারবে না। সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল সেই নির্দেশকে মান্যতা দিয়ে, তাই স্বাভাবিকভাবেই তারা যারা টেন্টেড ক্যান্ডিডেট আছে তারা এই সিলেকশন প্রসেসে অ্যালাউ হবে না এবং তারা নতুনভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে না। এখনো তো ডিভিশন বেঞ্চে হিয়ারিং চলছে এবং যেহেতু এখনো ওই যে সিঙ্গেল বেঞ্চের যে অর্ডারটি ছিল যে টেন্টেড ক্যান্ডিডেটরা বসতে পারবে না এবং যারা অ্যাপ্লিকেশন করতে পারবে না নতুন, এবং যারা অলরেডি অ্যাপ্লিকেশন করে দিয়েছে তাদেরকেও কিন্তু বসতে দেওয়া হবে না, তাদের অ্যাপ্লিকেশনগুলো কিন্তু ক্যান্সেল বলে ঘোষণা করা হবে। তাই এখনো পর্যন্ত যেহেতু সিঙ্গেল বেঞ্চের রায়ের কোনো স্টে নেই, তাই জন্য কিন্তু এই টেন্টেড ক্যান্ডিডেট যারা রয়েছে তারা কিন্তু এই সিলেকশন প্রসেসে পার্টিসিপেট করতে পারবে না। তাদের সেই সিলেকশন প্রসেসে পার্টিসিপেট করার ক্ষেত্রে সিঙ্গেল বেঞ্চের রায় অনুযায়ী এবং সুপ্রিম কোর্টের যে নির্দেশ আছে সেই অনুযায়ী কিন্তু তারা কিন্তু সেই সিলেকশন প্রসেসে পার্টিসিপেট করার যোগ্য নয় বর্তমান পরিস্থিতিতে। ডিভিশন বেঞ্চে হিয়ারিং চলছে এবং যদি সেখানে অন্যথা কিছু হয় তখন সেটা দেখা যাবে, তখন পরিস্থিতি চেঞ্জ হবে। কিন্তু এখনো পর্যন্ত কোনো ছাড় দেওয়ার কথা কি বলা হয়েছে এখনো বা অবজারভেশন রাখা হয়েছে? দেখুন, সেটা তো সুপ্রিম কোর্টের নির্দেশে, আপনি যদি প্যারাগ্রাফ 49 দেখেন সেখানে স্পষ্টত বলে দিয়েছে যে কারা বয়সের ছাড় পাবে এবং কারা সিলেকশন প্রসেসে পার্টিসিপেট করতে পারবে। সেখানে কিন্তু খুব স্পষ্টতই বলা আছে যে কোনো আনটেন্টেড ক্যান্ডিডেট, মানে যারা টেন্টেড নয়, সো কল টেন্টেড নয়, যারা নট স্পেসিফিক্যালি টেন্টেড, এই টার্মটাই সুপ্রিম কোর্ট একাধিকবার ইউজ করেছে তার জাজমেন্টে, যে নট স্পেসিফিক্যালি টেন্টেড মানে যারা এখনো চিহ্নিত হয়নি,
তার মানে এই নয়, এটা কিন্তু কখনোই এসএসসির তরফ থেকে বা ধরুন স্টেটের তরফ থেকে বলা সম্ভব হয়নি কোর্টের কাছে যে এই যে যারা টেন্টেডদের চিহ্নিত করেছে তার বাদ দিয়ে আর কোনো টেন্টেড আছে কিনা। এই জন্যই কিন্তু সুপ্রিম কোর্ট পুরো প্যানেলটাকে ক্যান্সেল করতে বাধ্য হয়েছিল। এবং পরবর্তীতে যারা এখনো চিহ্নিত হয়নি দাগি বলে, তাদের কিন্তু এজ রিল্যাক্সেশনের সুযোগ দিয়েছে নতুন যে প্রসেস হবে সেখানে। এবং সেখানে কিন্তু বলা আছে যে যারা আনটেন্টেড ক্যান্ডিডেট তারা এই সিলেকশন প্রসেসে পার্টিসিপেট করতে পারবে। সেখানে টেন্টেডদের কোনো জায়গা নেই। যারা ফ্রড করে, যারা কিনা সাদা খাতা দিয়ে মাস্টার হয়েছে, সাদা খাতা জমা করে যারা কিনা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, তাদের কিন্তু আর সুযোগ নেই। যে শেষ প্রশ্ন থাকবে যে 1801 জনের যে সংখ্যাটা উঠে আসছে সেটা কিসের ভিত্তিতে তুলে ধরা হচ্ছে 1801? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কেন 1801 সংখ্যাটা বলা হচ্ছে? সেই 1801 তালিকাটা কি কলকাতা হাইকোর্টে রাজ্যের তরফ থেকে পেশ করা হয়েছে? যদি পেশ করা হয়ে থাকে তাহলে তারা কার? দেখুন, আমি বারবার বলছি রাজ্য সেটা পেশ করতে ব্যর্থ। কারণ রাজ্য একাধিকবার রাজ্য বলুন বা কমিশন বলুন বা বোর্ড বলুন, যে আর্টিকেল 12 অথরিটিগুলো আছে, যখন একটি ভুল ত্রুটি ধরা পড়বে, মানে ধরুন প্রথম যখন তারা এগুলো ডিসক্লোজ হয়েছিল, একদম ধরুন প্রথম দিকে যখন এই মামলা ছিল সিঙ্গেল বেঞ্চে, তখন কিন্তু তারা একটি কথা বলেছিল, ইটস আ মিস্টেক, ইটস আ বোনাফিডে মিস্টেক। এটা যদি বোনাফিডে মিস্টেক হয় তাহলে সেই মিস্টেকটা যখন ধরা পড়বে তখন কিন্তু যে কোনো আর্টিকেল 12 অথরিটি সেটাকে রেকটিফাই করার চেষ্টা করবে, যে ভুলগুলো আছে সেগুলো পাবলিশ করে। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে সেখানে কিন্তু একজন রাজ্যের মন্ত্রী তিনি বলছেন যে এই দিন লিস্ট পাবলিশ করব, তারপরেও যখন স্টুডেন্টরা সেই লিস্ট চাইতে যায়, সেই ক্যান্ডিডেটরা সেই লিস্ট চাইতে যায়, তাদেরকে কিন্তু সেই লিস্ট দেওয়া হয়নি, সেই প্রকাশও করা হয়নি সেই লিস্ট। পরবর্তীতে বলা হয়েছে যে ডিআইদের কাছে বা যে স্কুলগুলো আছে সেখানে তাদের কারা টেন্টেড এবং আনটেন্টেড সেটা মেল করে দেওয়া হবে। কেন এই যে একটা অস্বচ্ছতা রাখা, সেটা কেন? টেন্টেড কারা আনটেন্টেড কারা সেটা কেন এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি? এবং সেটা কোনো জায়গায় প্রকাশ হয়নি, সেটা এসএসসির ওয়েবসাইটেও প্রকাশ হয়নি, বা কোনো অনলাইন মাধ্যমেও প্রকাশ হয়নি, বা সেটা অফলাইনের কোনো এই আর্টিকেল 12 অথরিটিগুলোর অফিসে বা কোথাও সেটা কিন্তু এখনো পর্যন্ত কোথাও প্রকাশ হয়নি। এবং সেটা কিন্তু কোর্টেও এখনো পর্যন্ত প্রডিউস করা হয়নি যে এই 1801 যাদেরকে বলা হচ্ছে যে শুধুমাত্র 1801 জন টেন্টেড রয়েছে, এরা কারা সেটা কিন্তু বলা হয়নি। এবং কোন ক্যাটাগরিকে তিনি টেন্টেড বলে ধরে নিয়েছেন, যে এসএসসি এই কোন কোন ক্যাটাগরিকে ধরেছে সেটাও কিন্তু বলা হয়নি। খুব স্বাভাবিকভাবেই যে এসএসসি যে অভিযোগ একাধিকবার ডিভিশন বেঞ্চে এবং সুপ্রিম কোর্টে বারবার এসছে যে তাদের স্ট্যান্ড পরিবর্তন হয়েছে, তারা একভাবে তাদের স্ট্যান্ড রাখেনি এবং তাদের সংখ্যাও পরিবর্তন হচ্ছে, সেটা কিন্তু খুব স্বাভাবিক। আপনি যদি সুপ্রিম কোর্টের জাজমেন্ট দেখেন, সেখানে প্যারাগ্রাফ নাম্বার 26, 25, 24 সেখানে কিন্তু দেখবেন কতগুলো ছক দেওয়া আছে। সেই ছকে কিন্তু বলা আছে স্পষ্টত কারা কারা কত সংখ্যায় কি ক্যাটাগরিতে টেন্টেড রয়েছে। এবং সেই সংখ্যাটা কিন্তু এসএসসি জাজমেন্টেই যে জাজমেন্টটি দিয়েছিল সুপ্রিম কোর্ট, সেখানে কিন্তু বলা আছে এসএসসি সেই সংখ্যাটা অ্যাকনলেজ করছে কত, 4টে সিলেকশন প্রসেস মিলিয়ে 6275। এটা কিন্তু এসএসসি অ্যাকনলেজ করে ফেলেছে অলরেডি। কিন্তু যখন সুপ্রিম কোর্টের সেই রায় আসার পরে হাইকোর্টে যখন মামলা চলছে, তখন হঠাৎ করে একটি সংখ্যা বলা হলো, একটি ফিগার বলা হলো, কিন্তু কিসের বেসিসে এই সংখ্যাটি পাওয়া গেল সেটা কিন্তু ডিসক্লোজ করলো না। জাস্ট একটি সংখ্যা ডিভিশন বেঞ্চের কাছে সামনে বলা হলো। কিসের বেসিসে কাদেরকে সেই এই টেন্টেডের মধ্যে ইনক্লুড করেছে সেটা কিন্তু ডিভিশন বেঞ্চের কাছে কোনো সময় প্রডিউসও করা হয়নি, এখনো পর্যন্ত কিন্তু প্রডিউস করেনি কমিশনের তরফ থেকে। অতএব খুব স্বাভাবিকভাবে এখানে কিন্তু একটা বিরাট ধোঁয়াশা রয়ে গেছে যে কারা কারা টেন্টেড ক্যান্ডিডেট এবং কাদেরকে তারা কনসিডার করছে টেন্টেড বলে। খুব স্বাভাবিকভাবেই এই প্রসিডিওর চলছে এবং সেখানে কি হবে না হবে সেটা নিশ্চিতভাবে আগামী দিনে আমরা জানতে পারবো।